আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো গত দিনের ক্লাসে আমরা ফ্লেক্স নিয়ে লেখাপড়া করেছিলাম। আশা করছি সবাই কম বেশি লেখাপড়া করেছেন। আমি একটু শারীরিকভাবে হালকা একটু অসুস্থ থাকার কারণে গতদিন প্রজেক্ট ক্লাস আপনাদের অ্যাসাইন করতে পারিনি। আবার একটু ব্যস্ততা ছিল আর কি, কুটুমের মেয়ের বিয়ে ছিল, এটা নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে একটু ঝামেলায় ছিলাম। তো যাই হোক, আজকে ক্লাস অ্যাসাইন করে দিয়েছি। আপনার যদি গুগল ক্লাসরুমে ঢোকেন তাইলে আর কি দেখতে পারবেন যে অ্যাসাইনমেন্ট কি, কবে ডেডলাইন ইত্যাদি সব ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে গ্রুপে বা ফেসবুক গ্রুপে যে কোনো এক জায়গাতে জিজ্ঞাসা করেন। তো আজকের ক্লাসে আমাদের যেটা টপিক ছিল সেটা হচ্ছে ভিজুয়াল স্ট্রাকচার উইথ HTML অ্যান্ড CSS। যদিও গতদিনও আমরা ভিজুয়াল স্ট্রাকচার দেখছি, এরপরে হচ্ছে গতদিন জাস্ট আমাদের কথা ছিল যে HTML CSS নিয়ে বেসিক একটা ধারণা দেওয়ার। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রিড লেআউট শিখব। ফ্লেক্স আর গ্রিড এই দুইটা জিনিস আমাদের প্রজেক্টের বড় একটা অংশ, এটা খুবই বেশি ব্যবহার হয়। ফ্লেক্সটা আপনারা অলরেডি শিখেছেন। আর গ্রিড লেআউটটা কি, এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন যে চারটা বক্স আছে, প্রত্যেকটা বক্সের ওয়াইড ইকুয়াল, হাইটের হিসাব আলাদা, ওয়াইড ইকুয়াল, আবার হাইটও স্ট্রেস আর কি, প্রত্যেকটার হাইটই সমান্তরাল। তো এই জাতীয় লেআউটগুলো করার জন্য আমরা ফ্লেক্স করেও করতে পারি। আর সবচাইতে বেটার যে লেআউটটা হয় আর কি, এটাকে করার জন্য বেটার যে CSSটা সেটা হচ্ছে গ্রিড। তো আজকে আমরা গ্রিড শিখব। আমি একটু প্রজেক্টটা ওপেন করে নেই, তাইলে এটা আমাদের স্টার্ট করতে পারবো এখনই আমরা। আচ্ছা, সরি, আমি নোটপ্যাড না বের করে আমি আর কি অভ্যস্ততায় চলে আসছে এটা আমার। আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে আগে একটু ডিজাইনটা এক্সপ্লোর করে আসি। আমরা আজকে দুইটা সেকশন দেখব গ্রিড দিয়ে। এই প্রথম একটা সেকশন যেটাতে একটা সিম্পল গ্রিড আছে, দ্বিতীয় সেকশন যেটাতে আর কি প্রোডাক্টের একটা ডিজাইন করা আছে, আর ডিজাইনের সঙ্গে সঙ্গে একটু গ্রিড লেআউটে আছে। যদি দুইটা সম্ভব নাও হয়, একটা শিখব, সঙ্গে সঙ্গে আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা আজকে শিখব, সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরিটা কি জিনিস আমি একটু ধারণা দিই আপনাদেরকে শুরুতেই। মিডিয়া কোয়েরিটা হচ্ছে ডিভাইস ফ্রেন্ডলি একটা ডিজাইনকে ডেভেলপ করার জন্য যে টেকনোলজিটা, CSS টেকনোলজি, সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি। তো চলেন আমরা আগে দেখি গ্রিড লেআউটটা কেমন। আচ্ছা, তো যেমনটা আমরা অলরেডি জানি যে স্টার্ট করতে গেলেই আমাদের হচ্ছে প্রথম যে সেকশন, আর সেকশনের মধ্যে ইনার, এটা দিয়েই আমাদেরকে আর কি শুরু করতে হবে। তো আমি ওখান থেকেই আর কি জাস্ট কপি করে নিয়ে আসছি। এখানকার যে এক্সট্রা CSS ক্লাসগুলো ছিল সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি জাস্ট এটাকে ক্লিন রাখার জন্যে। আর সঙ্গে সঙ্গে আইডিটাও পরিবর্তন করে দিচ্ছি। এটাকে আমরা লিখে দিচ্ছি যে ফিচার্স সেকশন। প্রত্যেকটা আইটেমে বা প্রত্যেকটা সেকশনে যে আমাদেরকে আলাদা আলাদা করে এরকমভাবে আইডি দিতে হবে এরকম না, জাস্ট আইডিটা দেয়া ছিল বিধায় আমি এখানে আইডিটাকে একটা নতুন নাম দিয়ে রাখলাম। তো এখন যদি আমরা দেখি এই ডিজাইনটাকে সুন্দর করে লক্ষ্য করে দেখেন, এখানে আপনারা অলরেডি খেয়াল করবেন যে দেখেন আমাদের টাইটেল যেটা আছে সেটা হচ্ছে কিভাবে লেখা, সেন্টার থেকে লেখা। তার মানে কি আমাদের আগেরটার মতোই ফ্লেক্স প্রয়োজন হচ্ছে, এইটার মতোই ফ্লেক্স প্রয়োজন হচ্ছে। কিন্তু আমি তো বলছিলাম যে আমরা গ্রিড দিয়ে শিখবো, তাই না? তো আমাদের এই অংশটুকু যেটা আছে এইটা হচ্ছে আমাদের মূলত গ্রিডের অংশ। তো এইটুকু করার জন্য আমরা গ্রিড ব্যবহার করব, বাদ বাকি সেকশনটাতে আমরা ফ্লেক্স ব্যবহার করব। তাহলে আগের দিনের মতো যেমন আমরা জানি সিটি ফ্লেক্স রো বলে আমরা ক্লাস করে রাখছি, আর গ্যাপ 50 এরকম টাইপের আমরা প্রি বিল্ড কিছু ক্লাস তৈরি করে রাখছি যেন আমাদের কুইকলি অ্যাক্সেসেবল হয় CSSগুলো। এর জন্যে এখন দেখেন এর মধ্যে আমাদের প্রথমেই আসে হচ্ছে হেডিং। এবার আপনাদেরকে আমি এখানে সুন্দর করে একটা স্ট্রাকচার দেখাই যে হেডিংগুলো আমরা কিভাবে লিখি। ধরেন এটা আমাদের একটা পেজ, যদিও পেজ বলে এরকমভাবে ইন্টারঅ্যাক্টিভ ট্যাগ নেই সম্ভবত, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য লিখতেছি। এটা আমাদের একটা পেজে ঢুকে সবচাইতে ইম্পর্টেন্ট যে হেডিংটা সেটা হচ্ছে হেডিং 1। হেডিং 1 একটা পেজে একবারই থাকবে, এইটাই হচ্ছে নিয়ম। এইটা মনে করেন যে আমাদের একটা সেকশন,
তো এই হেডিংটা মনে করেন যে আমাদের কি হয়েছে, যে এই সেকশনের প্রথম হিরো সেকশনের আন্ডারে আমাদের হেডিং 1টা আছে। এরপরে চলে গেলাম আমরা পরের আরেকটা সেকশনে। এই সেকশনের মধ্যে যে হেডিংগুলো, এই লেআউটটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব সুন্দর করে বুঝবেন, না বুঝলে কিন্তু এটা হচ্ছে প্রবলেম। কেমন প্রবলেম? এটা হচ্ছে এসইওর জন্য প্রবলেম। তো এখন দেখেন যেটা বললাম যে হেডিং 1 একটা পেজে একবারই ব্যবহার হয়, পরে যেগুলো ব্যবহার সেগুলো হেডিং 2 থেকে হেডিং 6 পর্যন্ত যে কোনোটা মাল্টিপল টাইম ব্যবহার হতে পারে। তাহলে এখন হেডিং 2 আমরা ধরেন পরের সেকশনে নিয়েছি, এর মধ্যে আবার আমার মনে করেন যে ডিভ আছে। তাহলে দেখেন এই হেডিং 2 আর এই যে ডিভ, এই দুইটাই কিন্তু সেকশন প্যারেন্টের চাইল্ড। তার মানে এখন যদি এই ডিভের আন্ডারে আমার কোনো হেডিং থাকে তাহলে সেটা হবে হেডিং 3। একই রকমভাবে হেডিং 3 আর একটা ডিভ যদি সমান্তরাল কোনো প্যারেন্টের ভেতরে থাকে আর ওই ডিভের মধ্যে যদি আবার কোনো হেডিং প্রয়োজন হয় তাহলে সেটা হবে নেক্সট লেভেলের হেডিং, অর্থাৎ 4। আবার এর 4-এর আন্ডারে যদি আবার আরেকটা ডিভ আসে, সেখানে যদি আবার হেডিং প্রয়োজন হয় সেটা হবে হেডিং 5। এইভাবে হেডিং 6 পর্যন্ত যায়। এটা হচ্ছে সমান্তরাল একটা লেআউট। এর বাইরেও হতে পারে, যেমন মনে করেন এটা হেডিং 2, আপনার এখানে হেডিং 4 প্রয়োজন হতে পারে, সেটা গুড প্র্যাকটিস হবে না এসইওর জন্য। আপনি যখন সার্চ ইঞ্জিনে যাবেন তখন দেখবেন যে ও হচ্ছে ইস্যু দেখাচ্ছে যে এই হেডিংয়ের লেআউটটা ঠিক নাই, হেডিং লেআউটটা ঠিক করতে হবে, এরকম টাইপের ইস্যু দেখাবে আর কি। ওয়ার্ডটা এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা লেখা থাকে সেটা আমার মনে নাই, এজন্য আপনাদেরকে বলতে পারলাম না। তবে আশা করি যে হচ্ছে সেকশনের মধ্যে যে হেডিং কোনটার পরে কিভাবে যায় এই লেআউটটা আপনারা বুঝে গেছেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই হেডিংয়ের লেআউট নিয়ে তাহলে প্রশ্ন করতে পারেন। ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি হচ্ছে পরবর্তীতে আগাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন বুঝতে পারছি যে আমাদের এই হেডিং যেটা আছে এটা হচ্ছে হেডিং 2। তো এখানে আমরা একটা হেডিং 2 নিই। আর এর মাঝখানে আমরা টেক্সটটাকে লিখে দিলাম। এইটা আমি বারবার এরকম এন্টার না দিয়ে এরকম এক লাইনেও লিখতে পারি, তো আপনারা যেন সহজে ধরতে পারেন আর কি যে কোন জায়গায় শেষ হচ্ছে কোন জায়গায় শুরু হচ্ছে, এজন্য আর কি আমি এন্টার দিচ্ছি একটা। তো যখন আমরা অ্যাকচুয়াল কোডে যাব তখন এই এন্টারটা দিব না, এক লাইনেই লিখবো আর কি, যদি হেডিংগুলোর লাইন লেন্থ অনেক বেশি না হয় তখন। তাহলে দেখেন আমাদের একটা হেডিং চলে আসছে। এখন আমরা জাস্ট এটাকে দেখি যে আমাদের ঠিকঠাক মতো আসছে কিনা। দেখেন এটা সেন্টার থেকে আসে নাই, তাইলে আমরা কোনো একটা সিএসএস মিস করছি। আমরা যদি এখন ইন্সপেক্ট করি এটাকে তাহলে দেখি যে কি মিস হয়েছে আমাদের। আচ্ছা, আমরা হচ্ছে সিটি ফ্লেক্স রো দিছি আর কি, এটা আমাদের হচ্ছে সিটি ফ্লেক্স কলাম হওয়ার কথা। কি লেখা ছিল, কল নাকি কলাম, আমি একটু দেখে নেই। কলাম লেখা ছিল আর কি। এখন দেখি আমরা এটা এখন আমাদের তাও যায় না সেন্টারে, তাইলে অন্য কোনো ইস্যু আছে। আমরা আগে ক্লাসগুলো দেখে আসি, আর আসলে আমি ক্লাসগুলো ভুলে গেছি। সিটি ফ্লেক্স সেন্টার বলে হয়তো আমাদের, হ্যাঁ, যে সিটি সেন্টার একটা ক্লাস ছিল আমাদের, যেটা আসলে আর কি ওই সেন্টারে নিচ্ছিল। তো সেন্টার ক্লাসটা দিয়ে দিলে এখন আমাদের এটা ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন ঠিক হয়েছে। এখন দেখেন যে ফিগমাতে আপনারা লেআউট দেখছিলেন যে পাশাপাশি আবার যদি এভাবে কোনো এলিমেন্টকে নিতে হয়, গ্রিড করতে হয়, তো সেটা কিভাবে করতে হয়, একটা বক্স নিতে হয়, সেটাকে আবার আমরা ফ্লেক্স র্যাপে সাজিয়েছিলাম, যেটা বলছিলাম যে ওখানেও ফিগমাতেও আর কি গ্রিড বলে নতুন একটা বিষয় চলে আসছে, যেটা আমরা দেখছিলাম যে বলছিলাম যে কি বিষয় ওইটা আমরা দেখি, আমিও নেড়ে সেড়ে দেখি না এরকম বলছিলাম। তো সৌভাগ্যবশত আমি রিসেন্টলি ওটাকে টেস্ট করেছি, আপনাদের সঙ্গে আমি কুইকলি একটু দেখাই দিই গ্রিডটা কি, তাহলে এখান থেকে আর কি বুঝতে পারবেন। ফিগমাতে গ্রিড করার জন্য একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিতে হয়, যে এই হাইটে আমার গ্রিডটা হবে, নাহলে ফিগমাতে কাজ করে না। যেটা হচ্ছে আমাদের কাস্টম কোডিংয়ের ক্ষেত্রে ওইরকম কোনো ইস্যু নাই, হাইটও অটোমেটিক নিবে। তো দেখেন এখন এই যে গ্রিড নিলে এই জায়গাতে একটা বক্স আসতেছে, যেটা হচ্ছে রো আর কলাম সেট করা যায়, যে রোতে আমার কয়টা থাকবে আর কলামে কয়টা থাকবে। তো আমি চাচ্ছি এখন আমার হচ্ছে কলামে থাকলে হচ্ছে 3টা আর রোতে থাকলো 2টা। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কলাম ডাইরেকশনে 3টা বক্স আর রো ডাইরেকশনে 2টা বক্স
দেখাচ্ছে, সরি এই ওপর নিচে আর কি। এই একটা জিনিস কনফিউশনে আমিও পড়ি এখনও, সেটা হচ্ছে রো আর কলাম। যখন আমরা হচ্ছে ফ্লেক্স ব্যবহার করি তখন ডাইনে ডানে রো হয়, আর যখন গ্রিড ব্যবহার করি তখন ওপর নিচে রো হয়। এটা হচ্ছে এদের সিস্টেম আর কি। গ্রিডের ক্ষেত্রে ওপরে নিচে রো কাউন্ট করে, আর হচ্ছে ফ্লেক্সের ক্ষেত্রে ডানে বামে রো কাউন্ট করে। এটা একটু সবাই খেয়াল রাখবেন। আমিও মাঝে মাঝে আর কি ভুল করে ফেলি, এই ভুলটা আমারও হয়ে যায়। তো দেখেন এখন যদি আমি এটার একটু আলাদা কালার দিই, তাহলে কি হয়, ওই গ্রিড করলে ওর মধ্যের আইটেমগুলো ইতিমধ্যেই আর কি ওই সেম প্রপোর্শনে চলে আসছে। যতটুকু হাইট ওয়াইড আমার সেট করা আছে বক্সটার, সেই হাইট ওয়াইড অনুযায়ী ও গ্রিডে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে ফিগমার গ্রিড। তো এখন যদি আমরা কোডে ব্যাক যাই, তাহলে আমরা কিভাবে করি, তো এখানে আমরা একটা ডিভ নিই। ডিভটাকে আমরা এখানে ক্লাস সেট করে নিই যে সিটি গ্রিড। এখন গ্রিড তো আমাদের কোনো সময় 2টা প্রয়োজন হবে, কোনো সময় 3টা প্রয়োজন হবে, কোনো সময় 4টা প্রয়োজন হবে, তাই না? এরকম আলাদা আলাদা প্রয়োজন হতে পারে, যে কারণে আমরা এই জায়গাতে আলাদা আলাদা করে ক্লাস নিই। যেমন সিটি গ্রিড 3, আমাদের এখানে সরি এখানে মনে হয় 4টা আছে আর কি। তো আমরা সিটি গ্রিড 4 বলে একটা ক্লাস নিলাম, যেটা দিয়ে আমরা 4টা গ্রিড করব। তো এখন আমরা এই ক্লাস দুটো আর কি নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি। আর আরেকটা জিনিস আমরা সবার শেষে করি, সেটা হচ্ছে যে গ্যাপ প্যাডিং আর মার্জিনের যদি কোনো ক্লাস নিই, সেটাকে সবার নিচে রাখি। নিচে রাখার কারণ যেমন দেখেন যে এখানে আমি গ্রিড নিব, ডিসপ্লে গ্রিডটা শুরু হয় ডিসপ্লে গ্রিড দিয়ে। এখানে আমার একটা ডিফল্ট গ্যাপ থাকলো, মনে করেন যে 20 পিক্সেল। এখন কোনো কারণে এই গ্যাপটাকে ওভাররাইড করার প্রয়োজন আছে আমার। যদি যেটা আগের দিন আমরা বলেছিলাম যে সিএসএস এর ভ্যালুটা নিচের লাইনে থাকে, সেটার প্রায়োরিটি বেশি। এখন মনে করেন আমার এই গ্যাপগুলো প্যাডিংগুলো যদি ওপরে থাকে, তাহলে এই এক্সিস্টিং যে সিএসএস এখানে আমি দিচ্ছি, এটাকে ওভাররাইড করতে পারবো না। যে কারণে এইগুলো কি করা হয়, যে এইগুলোকে আমরা নিচে রাখি। তো এটাকে আমি এই জন্য আর কি পুশ করে একটু নিচে নামাই দিলাম। এখন দেখেন সিটি গ্রিড 4, এইটাকে আমরা ফ্রন্ট এন্ড থেকে যদি গ্রিডটাকে করে আসি, বা এখানে আরেকটা দিয়ে দিই আমরা, সেটা হচ্ছে ওয়াইড। এর একটা ওয়াইড দিতে হয়, তো ওয়াইডটা সাধারণত 100% হয়। এখন দেখেন আমরা যদি ফ্রন্ট এন্ডের থেকে সিএসএসটা করি, তাইলে আমরা ভিজুয়ালি একটা স্ট্রাকচারটা দেখতে পাবো। আচ্ছা এখানে দেখেন আমাদের মনে হয় এটা কি রো করা আছে নাকি, ফ্লেক্স এই যে বানানটা ভুল হয়েছে, যে FLEXটা আসে নাই, এই জন্য আর কি ও ফ্লেক্সের জন্য রোতে নিয়ে নিছে। তো এই যে দেখেন ফ্রন্ট এন্ডের ইনস্পেক্ট করা, এটা কিন্তু খুব জরুরি বিষয়। যেমন আমি যদি ওইখানে যে খুঁজতাম, আমার হচ্ছে সময়টা বেশি যেত। এখন আমি এই এলিমেন্টটাকে সিলেক্ট করছি, ওর যে সিএসএসগুলো এখানে লোড হয়েছে, ওখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার যে ফ্লেক্স ডাইরেকশন কলাম, সেটা লোড হয় নাই। তাহলে কেন লোড হয় নাই, আমি এখন এখানে দেখলাম যে ক্লাসের নাম আমি এই যে ভুল করছি। এটা হচ্ছে ইনস্পেক্ট করার সুন্দর একটা মজা। তো আমি এটাকে একটু জুম করে দিই আপনাদের জন্য বোঝার সুবিধার জন্য। এই যে দেখেন ফ্লেক্সের FLE চলে আসছে, এক্সট্রা আসে নাই আর কি, যে জন্য এটা কাজ করতেছে না। তো আমরা এখন এখানে এটা ঠিক করে দিই। এখন আমাদের এটা ঠিকঠাক হওয়ার কথা। হ্যাঁ, এখন আমাদের যে উপর নিচে চলে আসছে। তাহলে দেখেন এই যে আমাদের যে গ্রিডের বক্সটা নিছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন না? দেখতে পাইলে একটু জানান, একটু কথা বলেন। এটাকে তাইলে আমরা এখন গ্রিড করি আর কি। টেমপ্লেট কলাম কাউন্ট, এইটা আমার সবচাইতে পছন্দের গ্রিডের একটা মেথড। অনেক মেথড ব্যবহার করা যায়, তো আমি সবসময় এই মেথডটাই ব্যবহার করি। এটা হচ্ছে ইজি টু অ্যাক্সেস, ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজেই বোঝার জন্যে আর সহজে অ্যাক্সেস করার জন্যে এইটা হচ্ছে সবচাইতে বেস্ট। তো এখানে আমরা যেটা করি আর কি, রিপিট করাই যে হচ্ছে আমার কয়টা আইটেমস, এই যে আপনার কলামে কাউন্ট হবে। দেখেন এখানে আমি লিখছি যে গ্রিড টেমপ্লেট কলাম, যেটা আমরা বললাম যে গ্রিড যখন করি তখন ও ডাইনে ডানে কলাম কাউন্ট করে আর উপরে নিচে রো কাউন্ট করে, আর যখন ফ্লেক্স করি ও ডানে ডানে রো কাউন্ট করে, উপরে নিচে কলাম কাউন্ট করে। এখন গ্রিড যেহেতু ডানে ডানে কলাম কাউন্ট করে, এই জন্য আমি এখানে দিছি যে গ্রিড টেমপ্লেট কলাম। এখন একে আমরা একটা টেমপ্লেটিং করেছি,
টেমপ্লেটিংটা কীভাবে করেছে যে রিপিট, এখন আমি মনে করেন যে 4টা প্রয়োজন রিপিট হওয়ার, অর্থাৎ 4টা পাশে পাশে যাবে, তারপরে যদি বেশি থাকে নিচে চলে যাবে, এজন্য আমি এখানে 4 লিখলাম। যদি এখানে লিখি 10 তাহলে ও ডানে ডানে 10টা নিবে, যদি লিখি 5 তাহলে ডানে ডানে 5টা নিবে, এইভাবে আর কি এটাকে রিপিট করাতে হয়। এরপর একটা কমা দিয়ে লিখতে হয় মিন ম্যাক্স, অর্থাৎ মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালুটা কি, এটা হচ্ছে ওয়াইড, এর মধ্যে যে আইটেমসগুলো থাকবে তার মিনিমাম আর ম্যাক্সিমাম ওয়াইডটা কতটুকু হবে। তো আমরা এখানে আমি বেসিক্যালি আমি পছন্দ করি 100 পিক্সেল দেওয়ার, তো অনেকেই প্রেফার করে 200 পিক্সেল। 200 পিক্সেল দিলে হয় কি, অনেক সময় যখন আমরা ছোটো করি এই স্ক্রিনটাকে, তখন ওই একটা আর একটার সঙ্গে ধাক্কা লাগায় বাইরে চলে যায়। আমি অনেক এক্সপ্লোর করছি এটা, এই জন্য আর কি আমি 100 পিক্সেল ব্যবহার করি, কেননা আমি ওর মধ্যে যত টেক্সট এলিমেন্ট থেকে যা কিছু থাকে প্রত্যেকটাকে রেসপন্সিভ করি, যে জন্য 100 পিক্সেল ব্যবহার করি, যেন এটা শ্রিঙ্ক হয়ে যায় স্ক্রিনের সঙ্গে। এখন আমরা এখানে ভিজুয়াল কোনো কিছু দেখতে পাচ্ছি না, না পাইলেও এইটাকে আমরা জাস্ট এখান থেকে একটা করি, কপিটা করে নিয়ে যে সিএসএসটা একটু রাখি, রেখে আমরা চেষ্টা করি এটাকে একটু ভিজুয়ালাইজ করার জন্যে। তো এখানে আমি র্যান্ডম আর কি কয়েকটা ডিভ নিই, চারটা ডিপ নিলাম জাস্ট। তো আমি একে একটু ফ্রন্ট এন্ডে বোঝার জন্যে দেখি যে আমাদের এখানে ঠিকঠাক মতো রিপিটটা হয়েছে কিনা। তো এইটার জন্য এখন দেখেন নেস্টিং ক্লাস করানো শিখছেন, এখানে সুন্দর একটা উদাহরণ চলে আসলো। নেস্টিং ক্লাসের নেস্টিং কিভাবে করানো হয়। এখন ধরেন যে এই সিএসএসটা, এই যে আমার যে ডিপ প্রপার্টিটা, এর কোনো সিএসএসের ক্লাস দেয়া নেই, বা দেয়া থাকলেও সেটা এমনভাবে দেয়া যে ওইটাকে যদি আমি চেঞ্জ করি আমার অন্যান্য জায়গাতেও ইফেক্ট ফেলবে। এটা তো অবশ্যই ক্লাস যেহেতু অন্যান্য জায়গায় ইফেক্ট ফেলবে। এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র এর আন্ডারে বা এই সেকশনের আন্ডারে যে এই ক্লাস দেওয়া বা না দেওয়া ডিপগুলো আছে সেইগুলোর ইফেক্ট আসুক। তখন আমরা সেটাকে কিভাবে করি, এখন যদি আমি এখানে সরাসরি লিখি ডিপ ব্যাকগ্রাউন্ড ব্লু, তাহলে যত ডিপ আছে সব ডিপের কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে যাচ্ছে, তাই না। তো আমি এখন ওই যে ফিচার্ড সেকশন যদি নিয়ে আসি, ফিচার্ড সেকশন এই জায়গাতে আমি নিয়ে আসলাম, জাস্ট এটাকে আমি একটা রিলোড দিয়ে নিই। আমি দিলাম যে আমার যে সেকশনের সঙ্গে যে ফিচার্ড সেকশনটা আছে এর মধ্যে দেখেন, এর মধ্যে সরাসরি যদি কোনো কিছু লিখতে হয় যে এইভাবে লিখি, আমরা দুইভাবে লিখতে পারি নেস্টিংটা। একটা হচ্ছে কোনো আইডি বা কোনো ক্লাসকে লিখে, আমি যদি নোটপ্যাডে যাই তো সেটা মনে হয় আরও ভালো বুঝতে পারবেন। যেমন মনে করেন আমি লিখলাম যে হচ্ছে ফিচার্ড সেকশন, বা এই জায়গাতে কোনো ক্লাসও হইতে পারে, আইডি হতে হবে এরকম না। এর মধ্যে মনে করেন যে আমি টার্গেট করলাম যে গ্রিড, তাইলে সেটা কি করে করলাম, এই যে আইডিটা প্রথম সিলেক্টরটা লিখলাম, এইগুলোকে আমরা বলি হচ্ছে সিলেক্টর, যে ক্লাস আইডি ট্যাগ এগুলোকে আমরা হচ্ছে সিএসএস করার সময় সিলেক্টর বলি। এই যে প্রথম সিলেক্টর, এরপরে একটা স্পেস দিয়ে দ্বিতীয় সিলেক্টরটাকে আমি এই জায়গাতে অ্যাসাইন করলাম, সেটা ক্লাস হোক বা আইডি হোক, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো এটার নাম ছিল আমার সিটি গ্রিড দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে সিটি গ্রিডের ভেতরে, সরাসরি সিটি গ্রিডের ভেতরে, যেহেতু ডিপটা ট্যাগ একটা, ও যেন অন্য কোথাও ইফেক্ট না করে, এই জন্যে দেখেন আমি সরাসরি এর মধ্যে, সরাসরি মধ্যে বলতে কি, এই যে গ্রিড ক্লাসের একদম সরাসরি ভেতরে, এর ভেতর যদি আবার আরেকটা ডিপ থাকে, তো এই জায়গাতে আমরা আরেকটা ডিপ নিই, তাইলে আরও বুঝতে পারবেন যে ভালো। এর মধ্যে যদি আবার আরেকটা ডিপ থাকে, এইগুলোর মধ্যে যদি মানে ওই 4টা ডিপের মধ্যে আবার ডিপ আছে, ওই 4টা ডিপের মধ্যে আবার ডিপ রাখলাম আমরা। বুঝতে যদি এলোমেলো মনে হয় তাহলে একটু জানাইন, হ্যাঁ, কেউ ইন্টারঅ্যাক্টিভিটি দেখায়। আচ্ছা, আমাদের এই যে সরাসরি ডিপ, এই যে গ্রিড যে ক্লাসটা, এর মধ্যে সরাসরি ডিপ কয়টা, আমাদের 4টা, অর্থাৎ এর নেক্সট লেয়ারে যেটা আছে 1টা 2টা 3টা 4টা। এখন আমরা যদি এইভাবে গ্রেটার দেন সাইন অ্যাসাইন করে দিই এই জায়গাতে, তাইলে কি হয়, এ সরাসরি যে চাইল্ডগুলো এর আছে, নাতি ছেলেপিলে না, ওর ছেলেপিলে, সেইগুলোতে কাজ করে। যেমন যদি এখানে আমরা লিখি যে হচ্ছে মনে করেন যে হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, জাস্ট আমরা এটা ভিজুয়াল করার জন্য আর কি। তো এই দেখেন এখন আমরা হচ্ছে
দেখতে পাচ্ছি যে সরাসরি ওইগুলোতে আমাদের চলে আসছে। এখন ওর মধ্যে যে আবার ডিপটা দিছি দেখেন, এই ডিপটাই কিন্তু এটা আসে নাই। কেন কেন আমি এই জায়গাতে অ্যাসাইন করে দিচ্ছি গ্রেটার দেন, অর্থাৎ এর সরাসরি চাইল্ড, এই গ্রিডের সরাসরি চাইল্ডগুলোই এখন ইফেক্টিভ আসবে, ইফেক্ট করবে আর কি। এখন যদি আমি ওইটা মুছে দিই তাইলে দেখেন তো কি খেলটা বাঁধে। এখন দেখেন এইটাতেও যে আমার সিএসএসটা পাইছে, এইটাতেও ঠিক একই সিএসএসটা পাইছে। দেখেন এই জায়গাতে সিএসএসটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে এই প্রপার্টিটাতেও ওই সিএসএসটা কাজ করছে। এইটাতে দেখেন ওই সিএসএসটা কাজ করতে, এইটাতে যদি যাই তাহলে কিন্তু আর নাই। তার মানে কি, যদি আমরা ওই জায়গাতে অ্যাসাইন করে না দিই যে সরাসরি চাইল্ড, তাইলে ওর মধ্যে যত ডিপ বা যত সেম ক্লাস পাবে প্রত্যেকটাতেও আর কি কাজ করবে। এখন অ্যাসাইন করার ক্ষেত্রে আর একটা বিষয় আবার খেয়াল রাখতে হবে। এখন দেখেন যে সেকশনের যেটা আমাদের আইডি বা ক্লাস, এখানে যদি আমি আবার এই অপারেটরটা চালাই দেই যে গ্রেটার দেন সিটি গ্রিড, তাইলে কোনো কিছুই কাজ করবে না। দেখেন কাজ করতেছে না। কেন না, দেখেন এই যে আমাদের যে আইডিটা বা সেকশনের ক্লাসটা, ওর সরাসরি চাইল্ড কিন্তু এই সিটি গ্রিডটা না, এই সেকশনের সরাসরি চাইল্ড সিটি সেকশন ইনার, তাই না? যে কারণে ওইটা আর ওই জায়গাতে কাজ করতেছে না। এই জন্যে নেস্টিং করার সময় এই জিনিসটাকে খুব সুন্দর করে আমরা খেয়াল রাখবো যে কোনটার আন্ডারে কিভাবে আসে, এরপরে আমরা এটাকে নেস্টিং করাবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেখেন গ্রিডটা সুন্দর মতো চলে আসছে। এখন এই যে টেমপ্লেটিং যেটা আমরা করালাম, এটাকে আরেকটু নেড়ে ছেড়ে দেখি যে দেখেন এই জায়গাতে যদি আমি লিখি যে এখন রিপিট হবে আমার মনে করেন যে 2টা, তাহলে দেখেন আমার 2টার কলাম হয়ে গেল, গ্রিড হয়ে গেল। এখন যদি 3টা দিই, 3টা থেকে পরেরটা চলে গেল। এখন মনে করেন যে আমি একে মিনিমাম দিলাম যে মনে করেন 1000, তাইলে দেখেন আমার মিনিমাম এখন ওর ওয়াইড হয়ে যাবে 1000। হ্যাঁ, যদি মিনিমাম দিই এখন মনে করেন যে 200, তাইলেও মিনিমাম 200 হবে। ম্যাক্সিমাম যদি দিই যে এই জায়গাতে আমি ম্যাক্সিমাম চাচ্ছি যে 250 পিক্সেল, এর বড় আর হবে না, তাহলে 250 পিক্সেলের বড় হবে না, যতই জায়গা থাক ডানে। এটাকে যদি আমি এখন এক্সপ্লোর করে দিই, আলাদা করে দিই, তাহলে দেখতে পারবেন যে দেখেন এখন আমি যেহেতু 250 পিক্সেল এই জায়গাতে অ্যাসাইন করে দিছি, এই জন্য 250 পিক্সেলের বড় হচ্ছে না আমাদের। যদিও দেখেন ডান পাশে ব্লু কালার দেখতে পাচ্ছি, মানে ওই জায়গাতে আমাদের এমটি জায়গা আছে অনেক, এরপরেও ও আর ওইদিকে যাচ্ছে না। তো এই জায়গাতে 1FR দেওয়া হয়। এফআরের ফুল মিনিংটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, আমি দেখে আপনাদেরকে জানিয়ে দেবো। এই এফআর দেওয়ার কারণে হয় কি, ও যত জায়গা পায় আর কি, প্যারেন্টের ওয়াইড যতটুকু পায় সেই ওয়াইড অনুযায়ী চাইল্ডগুলোকে অ্যাডজাস্ট করে দেয়। যেমন এই যে গ্রিড, যেটা আমাদের মূল গ্রিডটা নিছি, এখানে দেখেন যতটা জায়গা পেয়েছে ওর সেটাকে যেহেতু 3টা রিপিট দিছি আমরা, 3টা অনুযায়ী ভাগ করে দিছে। এখন যদি এখানে আমরা 5টা রিপিট দিই দেখেন, তাইলে ও 5টার অনুযায়ী ওটাকে আবার ভাগ করে দিবে। এইভাবে একটা জায়গা পড়ে থাকবে, যেহেতু আমাদের এখন হচ্ছে এখানে 4টা গ্রিডের আইটেমস আছে, 5টা নাই, দেখেন একটার সমান্তরাল জায়গা কিন্তু ফেলে রাখছে। তাইলে হলো কি, এখন দেখেন এই প্রত্যেকটা আইটেম ধরে ধরে আমাকে ওয়াইড সেট করা লাগলো না যে এত ওয়াইড হও, এত ক্যালকুলেশন করা লাগলো না যে এতটুকু গ্যাপ, তাইলে এই 5টা আইটেম নিলে আমার কতটুকু ওয়াইড আসতেছে, কোনো আমার কিন্তু এরকম ক্যালকুলেশনের হিসাব করা লাগলো না। এই জন্যে যেগুলো আইটেমসের ওয়াইড আর হাইট ইকুয়াল হয়, এই বা হাইট ইকুয়াল না হলে ওয়াইড ইকুয়াল হয়, এই জাতীয় আইটেমসগুলোকে গ্রিড দিয়ে করাটা বেটার। ইজিলি এটাকে মডিফাই করা যায়, ইজিলি এটাকে আর কি প্রয়োজন মতো ঠিকঠাক করে নেওয়া যায়। এখন দেখেন এর সঙ্গে আরও মেথড আছে, যেটা আমরা যে সিটি গ্রিডেই লিখে রাখবো আর কি, গ্রিডেই 4, 5, 3, এইটাকে জাস্ট আমরা টেমপ্লেট রিপিটটা করাবো। আর বাদ বাকি সিএসএস যতগুলো আছে সেটা আমরা গ্রিডেই লিখে রাখতেছি। এখন আর কি কি থাকতে পারে, যেমন দেখেন কলাম গ্যাপ যদি এখন আমরা দিই 20 পিক্সেল, যেহেতু এটাকে আমি একটু রিপিট কম করাইনি তাইলে বুঝতে পারবেন। এই দেখেন এই জায়গাতে আমি একটু বাড়াই 50 পিক্সেল, তাইলে দেখেন যেহেতু ও ডানে ডানে কলাম আর উপরে নিচে রো কাউন্ট করে, দেখেন এখন কলামে গ্যাপ আমার বেড়ে গেছে। এখন যদি একে দিই আমি 150 পিক্সেল, দেখেন বেড়ে গেছে। এখন আমি যদি দিই 20 পিক্সেল, কমে গেছে। এরপরে আসলো রো গ্যাপ 40 পিক্সেল, যদি আমি দিই তাহলে দেখেন উপরে নিচে ওর গ্যাপ, এই যে দেখেন এখন উপরে নিচে গ্যাপ কম বেশি হচ্ছে।
এখন যদি আমার চাই যে দুই দিকে আমার সমান থাকবে, তাহলে আগেরটার মতো করে এই যে জাস্ট গ্যাপ লিখতে পারি, যেটা আমরা অলরেডি লিখছি ফ্লেক্সের মতো করে। এতে আবার জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম করা যায়। যেমন যদি আমরা লিখি জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট ফ্লেক্স স্টার্ট, এটাতে কাজ হচ্ছে না। এখন অ্যালাইন আইটেম দেখি, এর মধ্যে এটাতে কাজ না হওয়ার কারণ আছে। দেখেন এটাতে আমরা যে ফিক্স একটা হাইট দিয়ে রাখছি না, ফিক্স হাইট না দিয়ে কি আমরা হচ্ছে ওইটাতে আইটেমস না থাকলে আর কি বোঝা যাবে না এটা। আচ্ছা এটা তাইলে আমি একটু পরে করি, এর মধ্যে কিছু আইটেমস দেই তারপরে করি আর কি। যখন এই এক একটার হাইট এক এক রকম হবে তখন ওই সিএসএসগুলো আমরা দেখাতে পারবো। তাহলে আগেই সিএসএসগুলো না করে এখানে আমি আর কি ইয়ে করি, একটা রেখে বাকিগুলো মুছে দিই। আচ্ছা, তো আমি এই জায়গাতে ইজিলি ইয়ে করার জন্য এটাতে কমেন্টিং করে রাখি। আচ্ছা, এখন আমরা একটা গ্রিডের সুবিধা কি, একটা আইটেমসকে আমরা সাজাই নিয়ে বাদ বাকিগুলো আর কি এখানে দিই। এখন দেখেন আমাদের আইকন নাই, আমরা আইকন নিয়ে আসা এখনও শিখি নাই, এই জন্য বা আইকন নিয়ে আসাটাও শিখি সহজেই। তাহলে নতুন আর একটা জিনিস শেখা হয়ে গেল। এরপরে গুগল ফন্ট নিয়ে শিখবো। এই আইকনগুলোকে বলা হচ্ছে ফন্ট অসাম আইকন, যেটাকে আমরা সিডিএন ব্যবহার করে আর কি কল করি। এই যে সিডিএন জেস বলে একটা লাইব্রেরি আছে, এখানে আর কি যত কিছুর সিডিএন প্রোভাইড করে প্রত্যেকটা জিনিসেরই আর এরকম সিডিএন পাওয়া যায় এখানে। যেমন এইটা হচ্ছে ফন্ট অসামের সিএসএস, এটা হচ্ছে অ্যাজাক্স ফন্ট অসাম সিএসএস ফন্ট অসাম মিনিমাম ভার্সন, এটা ভার্সন কত 6.7.2। আচ্ছা, ডিফারেন্ট আর কি ইয়ে দিছে। এই দেখেন এখানে কয়েক রকমের মেথড আছে। এটা হচ্ছে জাস্ট ইউআরএল কপি করবে, আর এটা হচ্ছে ট্যাগ সহ, আর এটা সিআরআই। আমরা এটা ট্যাগ সহ এটাই সাধারণত নিয়ে থাকি। তো সিডিএনকে কল করার জন্য আর কি হেডারের মধ্যে জাস্ট সিডিএনের লিঙ্কটা নিয়ে এসে বসাই দিলে আমাদের কাজ শেষ। এখন প্রথমেই দেখেন এখানে কি আছে, তাইলে আমাদের প্রথমেই হচ্ছে আইকনটা আছে। তাহলে আইকনটা নিয়ে আসি আমরা, ফন্ট অসাম আইকন লিখি। এখানে আমি গুগলে যাই, একটু আমার বিং হয়ে গেছে এটা। ফন্ট অসাম আইকনস, এখন যদি ফন্ট অসাম আইকনসে যাই আমরা, তাইলে দেখবেন এখান থেকে সার্চ করতে পারবেন, বা লাইব্রেরি থেকে যেটা আপনার পছন্দ প্রয়োজন সেটাতে ক্লিক দিয়েও দেখতে পারবেন, আইকনের ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবেন। তো এখানে যেটা আছে এইটাকে কি বলে, বুকমার্ক না কি বলে দেখি দাঁড়া। আচ্ছা, এটা হচ্ছে এসভিজি ব্যবহার করছে আর কি। তো আমরা এখান থেকে দেখি যে বুকমার্ক না কি এরকম লিখলে পাওয়া যায় কিনা। না, বুকমার্ক ওই টাইপের আইকন আসতেছে না। যাই হোক, এখান থেকে আপনাদের সুবিধা মতো আর কি আইকন নিতে পারবেন। ব্র্যান্ড, ক্লাসিক, ডাবল, শার্প, এইভাবে আলাদা আলাদা করে ফিল্টারও করতে পারবেন আর কি প্রয়োজন অনুযায়ী, অথবা এখান থেকে সবগুলো দেখে নিতে পারবেন। তো আমরা মনে করেন যে এই আইকনটাই নিব। আবার এটা মনে রাখতে হবে যে হচ্ছে এটা কিন্তু আবার ফ্রি, আবার ফ্রিও না। ফ্রি না বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রিমিয়াম আইকনসও আছে, ফ্রি আইকনসও আছে। তো আমরা এখান থেকে বেশিরভাগই আর কি ফ্রিগুলোই ব্যবহার করি। এটাতে যদি ক্লিক দেন তাহলে দেখেন এই যে আপনার আইকনের এটাতে একটা নতুন ট্যাগ ওপেন হয়েছে। ট্যাগে দেখেন এফএ সলিড, এফএ হাউস এরকম ক্লাস দেওয়া আছে। তো আপনি যদি এখন সলিড বাদ দিয়ে ডাবল চাচ্ছেন, এই ডাবলগুলো পুরো দেখেন সলিডটাই সম্ভবত জাস্ট ফ্রিতে দেয়, আর কোনো কিছু ফ্রিতে দেয় না। সলিড থেকেই নিয়ে আমরা, সমস্যা নেই।
রেগুলার রেগুলারেও 3 আছে কিছু, আচ্ছা যাই হোক। ব্র্যান্ড, তো এই যে এটাও আপনার নতুন ট্যাগটা আইকন ট্যাগ বলা হয় এটাকে। এই আইকন ট্যাগটা ওপেন হলো, এইটা জাস্ট ক্লিক দিলেই কপি হয়ে যায়। আমাদের কাজ এতটুকুই, এটাকে নিয়ে এখানে বসায় দেওয়া। এর সঙ্গে প্রয়োজন হলে আপনি নতুন ক্লাস অ্যাড করতেও পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখি আগে আমাদের আইকনটা এখানে আসছে কিনা। দেখেন আমাদের আইকনটা চলে আসছে। আইকনটা জাস্ট আমরা যে সিডিএনটা লোড দিছি আর সঙ্গে ওখান থেকে ক্লাসটা কপি করে নিয়ে আসছি। এখন এর সঙ্গে যদি আপনার ডিজাইন করার জন্য নতুন কোনো ক্লাস দেওয়া প্রয়োজন পড়ে সেটাও দিতে পারেন। তো আমরা সাধারণত ওইটা করি না করে এটাকে একটা ডিপ দিয়ে র্যাপ করে নিই। ক্লাস মনে করেন যে গ্রিড আইকন, এরকম একটা ক্লাস ওকে আমি অ্যাসাইন করলাম। শেষ। তাহলে আমাদের দেখেন আইকনটা নেওয়া শেষ হলো এতটুকুর মধ্যে। এরপরে যদি দেখি আমাদের আইকনের পরে একটা টাইটেল আছে, তারপরে একটা টেক্সট আছে। তাহলে আমরা দেখছি যে এই সেকশনে অলরেডি হেডিং 2 লোড হয়েছে। হেডিং 2 এর পরে সেকশনে ডিভ আসছে। এখন নতুন একটা হেডিংয়ের প্রয়োজন এখানে। তাহলে কত নম্বর হেডিং নিব কে বলতে পারবেন? একটু মেসেজে লিখে জানান তো কে কে পারবেন। সবাই কি আছেন নাকি ক্লাসে জয়েন করে ঘুমাই গেছেন? কারোর তো অ্যাক্টিভিটি দেখতেছি না। ভাই আরেকবার বলে ভালোই তো। আচ্ছা, এই যে এখানে আমরা হেডিং 2 নিছি, একটু আগে আমরা শিখলাম যে কোন হেডিংয়ের পরে কিভাবে হেডিং নিতে হয়। তো এখন চাচ্ছি যে এই সেকশনে তো হেডিং 2 নিছি একবার, এর পরবর্তীতে যে হেডিংটা লিখবো সেটা কত নম্বর হেডিং হবে? হেডিং 2 হবে নাকি 3 হবে? হেডিং 3, কারেক্ট। তো হেডিং 3 দিয়ে আমরা এখানে টাইটেলটা দিই, কি লেখা আছে? ফ্রুটস। তো হেডিং 3টাকে ক্লোজ করে দিই। এখন এই যে দেখেন এই যে বক্স, এই বক্সে আমার একটা হেডিং 3 গেছে। এখন এই যে প্যারালাল, এর মধ্যে যদি আবার কোনো হেডিং যায় তখন সেটা আবার হেডিং 4 আসবে, যেটা আমরা একটু আগে দেখছি আর কি হেডিংয়ের স্ট্রাকচার থেকে। এরপরে আমাদের একটা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা কি আমরা আজকে এগুলোতে ক্লাস একটু কম অ্যাসাইন করব। নেস্টিং যে রুলসটা শিখলাম, নেস্টিং রুলসটা যেন আমরা একটু ক্লিয়ার হতে পারি আর কি। তার মানে না এরকম না যে আমরা হচ্ছে প্রজেক্ট করার সময় ওই রকম নেস্টিংই করবো। যেন একটা জিনিস শিখলেন সেই টার্মসটা আপনাদের সুন্দর মতো মনে থাকে। এই জন্য দেখেন এইগুলোতে আমি আর কি ক্লাস দিচ্ছি না, জাস্ট ট্যাগ বসাই দিয়ে টেক্সট লিখে দিচ্ছি, যেন ওই নেস্টিং করে আমরা আর একটু মনে রাখতে পারি যে নেস্টিং প্রয়োজন যখন হয় তখন কিভাবে করতে হয়। তাহলে ধরেন এইটাই আমাদের একটা আইটেমস, এই বাকিগুলো আমরা নিলাম না, জাস্ট এইটাকেই আমরা ডুপ্লিকেট করে সার্ভার রেখে দিলাম। এখন বাদ বাকি কাজটা আমরা করি, বা এখান থেকে আমরা একটাকে আগে পুরো কমপ্লিট করে তারপরে ডুপ্লিকেট করলেই ভালো হবে। এখন যদি আমরা লক্ষ্য করি, দেখেন আইটেমসগুলো কি হয়েছে, চারিদিক থেকে সেন্টার থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে এখন আমরা অলরেডি ফ্লেক্সের প্রপার্টিগুলো জানি, ফ্লেক্সের ক্লাস আমাদের করা আছে। তাইলে একে যদি আমি এখন ফ্লেক্স অ্যাসাইন করে দিই, সিটি সেন্টার, তাইলে দেখেন তো আমার আইটেমসগুলো সেন্টার থেকে আসছে কিনা। আসছে। এখন উপর নিচ থেকে সেন্টার থেকে আসে নাই কেন দেখি। আচ্ছা, কোথাও একটা ইরোর খাইছি মনে হচ্ছে। এইটার হাইট দিছি 200, পরেরটা আবার আর একটা নিছি না। আচ্ছা, ওই জায়গাতে আমরা যে আমাদের যে এটা ভুল হয়েছে দেখেন, সেটা হচ্ছে আইকনের যে ডিপটা নিছিলাম আইকনকে করার জন্য, ওইটার মধ্যে আমি আর কি কন্টেন্টগুলোকে বসাই দিছি। তো আমাদের এই যে ফ্লেক্সের ক্লাসগুলো আর কি প্যারেন্টে যাওয়ার কথা ছিল এইখানে, ও চলে গেছে পরেরটাতে আর কি। এই জায়গাতে এই যে এই জাতীয় জিনিসগুলো সহজে আইডেন্টিফাই করার জন্য এই জায়গাতে আমরা ক্লাস লিখে রাখি, কমেন্ট লিখে রাখি। যেমন এখানে আমি জাস্ট লিখে রাখলাম আইকন,
তাহলে এখন আমি এখানে কোনো কিছু দিতে গেলে আমি এই জায়গায় সহজেই দেখতে পাচ্ছি যে এটা আইকন। এই জায়গাতে আমরা লিখে রাখতে পারি যে হচ্ছে সিঙ্গেল গ্রিড আইটেম। এখন যখন এইটা বারবার ডুপ্লিকেট করব তখন আমার এটা হচ্ছে দেখতে সুবিধা হবে। এখন যদি দেখি আমরা, দেখেন আমাদের এখন চারিদিক থেকে সেন্টারে এটা চলে আসলো। এখন আমরা এই যে ফিক্স হাইট দিছি, এই ফিক্স হাইটটা দিব না, ফিক্স হাইটটা এখন আমি বাদ দিয়ে দিই। ফিক্স হাইট কোথায় দিলাম, এই যে 200 পিক্সেল, 200 পিক্সেলটাকে বাদ দিয়ে দিই, দিয়ে একে আমরা একটু প্যাডিং করি আর কি। প্যাডিং তো আমরা অলরেডি শিখছি। তো উপরে নিচে 40 পিক্সেল আর ডানে বামে 25 পিক্সেল। এখন উপরে নিচের কোনটা ডানে বামের কোনটা এটা তো আপনাদের অলরেডি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। প্রথম যেটা লেখা হয় সেটা হচ্ছে ওপরে নিচে, তারপরে যেটা লেখা হয় সেটা হচ্ছে ডানে বামে। আর কিভাবে লেখা হয় সেটাও আমরা অলরেডি শিখছি। তো এখন দেখেন ওর কন্টেন্টের লেন্থ অনুযায়ী হচ্ছে হাইটটা আসলো। কুইকলি এইটাকে আমরা জাস্ট হচ্ছে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিব এই জন্যে যে এর যে আইটেমসগুলোর একটা গ্রিডের যে ক্লাস সিএসএস করার কথা ছিল, আমি বললাম যে ওইটা আগে আইটেমসগুলো সাজায় নেই, তাইলে দেখাতে সুবিধা হবে। ওইটা আমরা একটু দেখে আসি। এটাকে জাস্ট আমি এখন কপি করে পেস্ট করি। এখন এখানে আমি মনে করেন যে বেশি কন্টেন্ট নিয়ে আসি আর কি। এটাতে একটু বেশি কন্টেন্ট নিয়ে আসি। এই হলো আমার এখন অবস্থা। এখন যদি দেখি আমি, দেখেন এর যদিও কোনো কিছু করা নাই আর কি, বাই ডিফল্ট এগুলো হচ্ছে স্ট্রেস হয়। স্ট্রেস মানে যতটুকু সবচেয়ে বড়টার হাইট বা ওয়াইড সেই অনুযায়ী বাদ বাকিগুলো হয়ে যাবে। তো এখন আমরা এটাকে দেখি যে আর কি কি সিএসএসতে আমরা করতে পারি। যদি এখন আমরা করি অ্যালাইন আইটেমস স্টার্ট, তাহলে দেখেন ওর কন্টেন্ট অনুযায়ী যতটুকু হাইট দরকার ততটুকু হাইট হয়ে শুরুর দিক থেকে চলে আসছে। তাহলে যদি ইন্ট করি তাহলে ওর বিপরীতটা হবে। এখন বুঝতেই পারতেছেন এই যে ইন্ট। যদি এখন নর্মাল করি তাহলে স্ট্রেস থাকবে, যদি সেন্টার করি সেন্টার থাকবে। তো বেসিকলি গ্রিড করলে স্ট্রেসই ব্যবহার করা পড়ে, বাদ বাকিগুলো খুব একটা ব্যবহার করা পড়ে না, ক্ষেত্র বিশেষে ব্যবহার করা পড়ে। তো আমরা এখানে স্ট্রেস করে দিলাম। এখন জাস্টিফাই কন্টেন্টটাও ঠিক ডানে বামে ওকে আর কি নেয়। এখন যেহেতু কন্টেন্ট আমাদের কম, এটা কাজ করার কথা নাও করতে পারে, যেহেতু ওই যে আমাদের যে টেমপ্লেটিং করা আছে ওখানে অলরেডি হচ্ছে আইটেমসগুলোকে স্ট্রেস করে নেয়। তো এটা এখন এই জন্য আর কি কাজ করতেছে না। স্ট্রেস যদি নাও দিই তাও বাই ডিফল্টও কিন্তু স্ট্রেস থাকে। আর অনেক সময় হয় কি আমরা স্ট্রেসটা দিয়ে দিই এই জন্যে যে আমরা তো জাস্ট একটা ব্রাউজারে দেখতেছি, যখন ক্লায়েন্ট বা ভিজিটররা ভিজিট করে তখন কে কোন ব্রাউজার দিয়ে ভিজিট করে এর কোনো কিন্তু ঠিক নাই। এই জন্যে আমরা স্ট্রেসটাকে এই জায়গাতে অ্যাসাইন করে দিই আর কি। জানো যে কোনো ব্রাউজারে, প্রত্যেকটা ব্রাউজারের টেকনোলজি তো একরকম হয় না, এই জন্য এই ছোটোখাটো জিনিসগুলো ইস্যু করতে পারে, যে কারণে আমরা হচ্ছে এটাকে এইভাবে অ্যাসাইনগুলো করে দিই। যদিও দেখতে পাচ্ছি যে এটা ঠিকঠাকই কাজ করতেছে। তাও এখন দেখেন এই যে 4টা আইটেমস, 4টা বক্স আমাদের পেয়েছি, এখানে তো 4 রকমের কালার আছে। তো 4টার জন্য আমরা 4টা আইডি নিয়ে 4 রকমের কালার করতেও পারি, 4টা আলাদা আলাদা ক্লাস নিয়েও করতে পারি, যেটা তো আমরা ইজিলি করতে পারছি। আজকে আমরা শিখছি নেস্টিং। একটু নেস্টিং দিয়ে কীভাবে করা যায় দেখেন। আর প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ শিখবো আমরা আজকে। অলরেডি প্যারেন্ট কোনটা আর চাইল্ড কোনটা এটা হচ্ছে আপনারা বুঝে গেছেন। এখন এই যে আমাদের যে সিলেক্টর ছিল, এই সিলেক্টরটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে নতুন একটা টার্ম এখানে অ্যাড করতেছি, এনটিএইচ চাইল্ড। এই যে এনটিএইচ চাইল্ড লেখার জন্য কি করতে হয়, এখানে বিশেষ বিশেষ কিছু অপারেটরস থাকে, এক্সিকিউশন থাকে, যেমন ফোকাস, প্লেস হোল্ডার, চাইল্ড,
এই জাতীয় এক্সিকিউশনগুলো করার জন্য এই জায়গাতে ক্লোন আর ডবল ক্লোন ব্যবহার করা হয়। এনটিআই চাইল্ডের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিঙ্গেল ক্লোন। এবার আমরা এখানে কি করতে পারি, চাইল্ডের নাম্বারটা দিয়ে দিতে পারি, যেমন 1 নম্বর চাইল্ড। এটাকে চাচ্ছি আমরা যে ব্যাকগ্রাউন্ড, এখানে প্রথমটায় আমার কি আছে দেখি আমি। এখন দেখেন আজকে আমরা কালার কোড শিখি, কালারের নাম অত তো আমরা মনে রাখতে পারবো না। এই যে দেখেন এই জায়গাতে আমার হচ্ছে কালার পিকার বলে ব্রাউজার এক্সটেনশন দেওয়া আছে, যে কোনো একটা নিলেই হবে। ওইটা যেহেতু HTML প্রপার্টি, ওই HTML থেকে আর কি নিতে পারতেছে না, তো আমরা এই জায়গা থেকে ইনস্পেক্ট করেও নিতে পারি। কালারটাকে ইনস্পেক্ট করলে এইদিকে কোনো না কোনো ক্লাসে এই যে দেখেন কালারেরটা ও লোড করতেছে। তো এই জায়গাতে দেখেন একটা ভেরিয়েবল লোড করছে, ভেরিয়েবলটা তো আর আমরা এখানে পাবো না। ও অপাসিটি আর কি, অপাসিটি লোড করাচ্ছে। তো আমরা অপাসিটি লোড না করাই জাস্ট এইটুকু নিয়ে RGB, এটা একটা RGB কালার। তো RGBকে আমরা চাইলে হেক্সাও করাতে পারবো সম্ভবত। দেখি এখানে ক্লিক দিলে এই যে এই জায়গার থেকে যে অপারেটরসগুলো দেখতে পাচ্ছেন অ্যারো, এখান থেকে আমরা চাইলে যে হেক্সা করাতে পারি। তো আমরা এই হেক্সা কোডটা নিই। এখানে আপনারা অলরেডি যারা কম্পিউটার নিয়ে কম বেশি জানেন যে হেক্সাডেসিমেল, তারপরে RGB, এগুলো আর কি কালারের টাইপ আর কি। তো আমরা এখান থেকে বেশিরভাগ সময়ে হচ্ছে হেক্সা ব্যবহার করি, আবার RGBও ব্যবহার করি। এখন আমি এই যে কালার কোডটাকে নিয়ে নিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিলাম। যেমন প্রথম সাইড যেটা, সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি এইটা করে দাও। দেখেন এখন আমার বাদ বাকি আইটেমসগুলোর কালার কিন্তু রেড আছে, অথচ প্রথম সাইড যেটা সেটার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যেটা আমরা দিছি সেই কালারে। তো এখন যদি দ্বিতীয়টাতে যাই, দ্বিতীয়টা আরও যদি আমরা এখন এটা কালার কোডটা নিয়ে আসি, হেক্সা কোডটা নিয়ে আসলাম, কালার কোডটা আমি এখানে একটু রাখি, রেখে এইটাকে কপি করে এখানে বসাই, লিখি যে ব্যাকগ্রাউন্ড, এটাকে ইন্ট করি। এখানে 1 নম্বর চাইল্ডের জায়গায় এখন 2 নম্বর চাইল্ড দিয়ে দিই। তাহলে দেখেন কি হলো, ওইটা আমাদের হয়তো কোথাও ভুল হলো কিনা দেখি। এটা তো 6টার বেশি আর কি, না 6টার বেশি, তাইলে আমাদের এখানে থেকে নেওয়া ভুল হয়েছে মনে হয়। দেখি এখান থেকে হয়তো একটা কোনো কিছু বসানোর সময় আমি ভুল করছি, দেখি। আচ্ছা, এখন দেখেন 2 নম্বর চাইল্ডটার আমার আইটেমসটার কালার হচ্ছে পরিবর্তন হয়ে গেল। একই রকমভাবে 3 নম্বরটা 4 নম্বরটাকেও আমরা জাস্ট হেক্সা কোডটা নিয়ে কালারটাকে পরিবর্তন করে দেব। এখন দেখি আমাদের 3 নম্বর আইটেমসে দেখা যাচ্ছে হয়নি, তাহলে কোথায় ভুল করলাম আমরা দেখো। আচ্ছা, আমরা দেখেন এখানে 2 লিখছি, 3 করি নাই আর কি, যে কারণে ওইটা আর কি আপডেট হচ্ছে না। দেখি আমরা এখানে বানান ভুল করছি আর কি, এইখান থেকে বোঝা যাচ্ছে সহজে বানান ভুল। দেখেন যেই প্রপার্টিগুলো হচ্ছে আপনার কারেক্ট, সেগুলো একটু বোল্ডেড আছে, আর এটা ভুল করছি বিধায় এটা হচ্ছে বোল্ড হয়নি। এবার ঠিক আছে, পরেরটাও নিয়ে আসি আমরা এখান থেকে কোডটা। থেকে 4 নম্বর করি, ক্লোজ করি। এখন আমাদের কি হয়েছে, আইটেমসগুলোর কালার আমরা পরিবর্তন করতে পেরেছি। এবার এইগুলোর কর্নারগুলো একটু রাউন্ডেড আছে, মাউস যখন ওর উপরে যাচ্ছে একটু ফুলে আসছে, মনে হচ্ছে ফুলে গেল, বড় হয়ে গেল, ওপরের দিকে চলে আসছে। এইগুলো কিভাবে করতে পারি তাইলে আমরা দেখেন। আবার দেখেন এই জায়গাতে যখন মাউস নিয়ে যাচ্ছে, কার্সর এটা আইকনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এইগুলো কিভাবে করতে পারি। তাহলে দেখেন এই ইফেক্ট যেটা বর্ডার রেডিয়াস, হভার করলে ফুলে উঠতেছে, মাউসের আইকন পরিবর্তন হচ্ছে, এগুলো তো একই রকম, এক একটা এক এক রকম না। যে জন্য আমরা কি করতে পারি, এই যে প্যারেন্ট যে ক্লাসটা আমরা সিলেক্টরটা নিয়েছিলাম এখানেই করতে পারি।
তাহলে দেখেন কিভাবে করতে পারি। যদি আমরা লিখি কার্সর, এই যে কার্সরের যে আইকনটা এটাকে পরিবর্তন করতে চাই, আর আমরা লিখি পয়েন্টার, তাইলে দেখেন আমাদের এখন ক্লিক দেওয়ার সময় যেরকম একটা আইকন দেখা যায়, হভার করলে ওই রকম একটা আইকন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আরও বিভিন্ন রকমের সিলেক্ট আছে, পয়েন্টার আছে, কার্সর আছে, যেটা যদি আপনি একটা একটা করে দেখেন, একটা একটা করে এইভাবে দেখা যায় না, এটা অ্যাপ্লাই করতে হবে আর দেখতে হবে। এই যে দেখেন এরকম। এখন যদি আর একটা নিই, তাহলে দেখেন আর একটা নিই, এই দেখেন আর একটা নিই, এই দেখেন আর একটা নিই, এইভাবে আর কি প্রয়োজন অনুযায়ী আইকনগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন রকম। তো এইভাবে আর কি আমরা আইকনটাকে করতে পারি, পরিবর্তন করতে পারি প্রয়োজন অনুযায়ী। এবার হভার করলে মাউসের ওপরে আসলে একটু এটা ভেসে আসতেছে, যেটাকে হভার ইফেক্ট বলে। তো এই সিলেক্টরটাকে আমরা নিছি, প্যারেন্ট সিলেক্টরটাকে। এখন মনে করেন যে এই জায়গাতে দিয়ে যদি আমরা এই যে ক্লোন দিয়ে সিঙ্গেল ক্লোন লিখি হভার, তাইলে দেখেন ওই যে এন্টি চাইল্ডের মতো করে যদি জাস্ট হভার লিখি, তাইলে এখন আমার সিএসএসের হভারিংটাকে বোঝাচ্ছে। যখন হভার হবে তখন কি সিএসএসটা এক্সিকিউট হতে হবে। তো ফুলে আসার জন্য যেটা হচ্ছে ওইটা হচ্ছে, প্রথমটা আমি একটু দেখি যে ওপরের দিকে চলে যাচ্ছে না কি হচ্ছে, আমি একটু জাস্ট খেয়াল করি। না, জায়গাতেই থাকতেছে সম্ভবত, জাস্ট একটু বক্স শ্যাডোটা আসছে না, ট্রান্সফর্ম হচ্ছে, উপরের দিকে যাচ্ছে একটু মনে হচ্ছে আমার কাছে। আমরা এই জায়গা থেকে একটু এটা দেখে নিই, এই যে ট্রান্সফর্ম হচ্ছে, যেটা বললাম আর কি, ট্রান্সফর্ম হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা চেক করব এটাকে কিভাবে চেক করব। এই যে আগে তো আমরা এই যে জাস্ট একটা ক্লাস অ্যাড করা শিখছি, এখন এই যে হভারিং স্টেট এটা খুব প্রয়োজন পড়ে কোনো একটা ডিবাগিংয়ের ক্ষেত্রে, কোনো একটা এক্সিস্টিং সাইটের সিএসএস দেখার ক্ষেত্রে, আবার বিশেষ করে এই জাতীয় সিএসএসকে অ্যাড করার জন্য। তো আমি এটাতে এখন হভার অ্যাকশন অ্যাড করলাম, করে এই জায়গাতে আমি এখন সিএসএস করব, ট্রান্সফর্ম। এবার অনেক রকমের জিনিস আছে। আজকে নতুন প্রথম যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ট্রান্সলেট কি করে, যে জিনিসটাকে ও নিজের জায়গা থেকে পুশ করায়, সরায় দেয়, যেটাকে আমরা ওই যে ফিগমাতে ড্র্যাগ ড্রপ করে সরাচ্ছিলাম, ঠিক ওই টাইপের জিনিস। এ আর কি করে এক্স ওয়াই বরাবর যে কোনো দিকে উপরে নিচে ডানে বামে আমরা হচ্ছে এটাকে সরাতে পারি, যেটাকে সরানোর জন্য বলা হয় ট্রান্সলেট। তো ট্রান্সলেটের মধ্যে দুইটা ভ্যালু থাকে, এক্স বরাবর আর ওয়াই বরাবর। প্রথমটা যাই হচ্ছে এক্স বরাবর, দেখেন আমি যেহেতু এই যে 3 নম্বর আইটেমসটাকে হভার করিয়েছি, তো এখন ওই 3 নম্বর আইটেমসটা এখানে আমি নড়াচড়া করালে আর কি আমার কাজ হচ্ছে। পরেরটা যাই হচ্ছে ওয়াই বরাবর। তো আমরা যেটা দেখতে পাচ্ছি একেও আবার আমরা স্প্লিট করে লিখতে পারি যে ট্রান্সলেট এক্স ট্রান্সলেট ওয়াই। তো আমাদের এখানে এই 2 অক্ষ বরাবর লাগতেছে না, জাস্ট আমাদের ওয়াই বরাবর, অর্থাৎ হভার করলে উপরের দিকে যাচ্ছে একটু। তো এই জায়গাতে আমি ওয়াইটাকে লিখতে পারি এইভাবে। আর এই যে এক্স ওয়াই যেটা লেখা হয় ট্রান্সলেটের সঙ্গে, সেটা ক্যাপিটালে লেখা হয় সাধারণত, ক্যাপিটাল লেটারে। তো ওখানে যেটা আছে -5 পিক্সেল, তো আমরা -5 পিক্সেল দিলাম। এইবার যেটা নিচের দিকে একটা শ্যাডো টাইপের দেখা যাচ্ছে, ওইটাকে আমরা বলি বক্স শ্যাডো। এটা অলরেডি আপনারা ফিগমাতে দেখছেন। তো বক্স শ্যাডোর আবার এখানে কয়েকটা ভ্যালু থাকে। প্রথমটা হচ্ছে যে এক্স বরাবর, অর্থাৎ ডানে বামে কতটুকু যাবে, তো আমি ধরেন যে দিলাম 0 পিক্সেল। ওয়াই বরাবর কতটুকু যাবে, 0 পিক্সেল। এরপরে হচ্ছে ব্লার হবে কতটুকু, মনে করেন যে আমি দিলাম 0 পিক্সেল, জাস্ট বোঝানোর জন্য। তারপরেরটা যাবে হচ্ছে স্প্রেড হবে কতটুকু, ছড়াবে কতটুকু, এটাও দিলাম 0 পিক্সেল, জাস্ট এখন দেখানোর জন্য। এরপরে আমি দিলাম যে হচ্ছে কালার কোড আমার ব্ল্যাকটা, দেখেন তো কোনো ইফেক্টই আমি দেখতে পাচ্ছি না। তো এখন যদি আমি এই দেখেন প্রথমটাকে সরাই, তাহলে দেখতে পাচ্ছি যে সলিড ব্ল্যাক কালারটা আমার দেখেন ও আসা যাওয়া করতেছে, উকিঝুঁকি করতেছে। যদি তারপরটা দ্বিতীয়টা সরাই, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষ বরাবর উকিঝুঁকি দিচ্ছে। তারপরেটা যদি সরাই, দেখেন এই যে ব্লার হচ্ছে, ব্লার হইলে কি হয়, জায়গার থেকেও একটু বেশি দূরে ছড়ায় না, সরে গেল। এরপর একটা স্প্রেড, দেখেন স্প্রেড হলো ডিপ কালার সহ হচ্ছে কত দূর যাবে। তো স্প্রেডটা বেশিরভাগ সময়ই 0 ব্যবহার করা হয়, খুব একটা ব্যবহার করা হয় না। এটাকে 10 ব্যবহার করা হয়, এটাকে প্রয়োজন অনুযায়ী ডানে বামে সরানো হয়। আর মূল খেলাটা হচ্ছে এখানে কালারের।
তো কালারটা যেরকম আমরা RGB থেকে ইয়ে করলাম, হেক্সা করলাম, এখন হেক্সার থেকে RGBও করতে পারি। এইটাকে যদি জাস্ট আমরা এইভাবে টেনে নিয়ে যাই তাহলে হচ্ছে অন্য একটা ভ্যালুতে চলে যায়। আবার যদি আমরা হেক্সা করি এইভাবে পার্সেন্টেজ দিয়ে তাও করতে পারি। এরকম বিভিন্ন রকমের মেথড আছে, এখান থেকে যে কোনোটা আমরা চুজ করতে পারি। নিয়ে দেখেন এখন আমি এখান থেকে আর কি ড্র্যাগ ড্রপ করে সিলেক্ট করে দিচ্ছি যে আমার দেখতে কতটুকু লাগবে। আবার এই জায়গাতে ব্লারের উপরেও অনেকটা ইফেক্ট পড়ে। তো এই জায়গাতে আবার আমরা RGB ম্যানুয়ালি লিখে দিতে পারি যে RGB ব্ল্যাকের জন্য 0 0 0, এই তিনটা হলো ব্ল্যাকের কোড। এরপরে যেটা সেটা হচ্ছে আমার 10%। ছোট ছোট লাগতেছে মোবাইল দিয়ে নাকি? কেউ কি মোবাইল দিয়ে আছেন? কেউ কি মোবাইল দিয়ে জয়েন করছেন? এরকম কেউ আছেন? ক্লাস শেষ হলে আমি আবার লিঙ্ক দেবো, 8 মিনিটে ক্লাস শেষ হবে। আচ্ছা, আমি কিন্তু বানান ভুল করছি, RGB। তো RGB লিখে এইভাবেও আমরা আর কি কোডটাকে ডিফাইন করতে পারি। এই জিনিসটুকু এখন আমি দেখেন এখানে নিয়ে গিয়ে এই হভারিংয়ে বসাই দিলাম। এখন আমার কোডটা কাজ করবে। এটাকে আমি জাস্ট আলাদা এক পাশে নিয়ে যাই। দেখেন এখন এই যে হভার করলে আসতেছে, ওই যে কিন্তু দুম দুম করে চলে আসতেছে। এখানে তো আমার দুম দুম করে আসে না, এখানে একটু আরামের সঙ্গে আসতেছে, তাই না? এই আরামের সঙ্গে নিয়ে আসার জন্য আমাদেরকে নতুন আর একটা CSS করতে হবে, যেটা হচ্ছে হভার হওয়ার আগেই, অর্থাৎ প্যারেন্টেই অ্যাড করতে হবে। হভার না হওয়া অবস্থাতেই অ্যাড করতে হবে, যাতে কি হয়, হভার হইলেও ওইটা আরামের সঙ্গে কাজ করে, হভার যখন বন্ধ হচ্ছে তখনও আরামের সঙ্গে কাজ করে, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশনের আবার কয়েকটা ভ্যালু প্রপার্টি আছে, যেমন ট্রানজেকশন ডিউরেশন। ডিউরেশন মানে আমরা বুঝতে পারতেছি যে কত সময় ধরে ওইটা যাবে। তো সাধারণত 0.25 সেকেন্ড ব্যবহার করা হয়, এটা পপুলার একটা টাইমিং। এরপরে আসে হচ্ছে ট্রানজেকশন টাইম ফাংশন। টাইম ফাংশনটা কি? টাইম ফাংশনটা হলো ওই যে টাইমটা আমরা সেট করছি, ওই টাইমের মধ্যে এই ইফেক্টটা কিভাবে আসবে। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, তো আমরা ইজি ইন আউটটা আপাতত দেখি। ইজি ইন আউটটা কি? ও ইজিলি স্টার্ট করবে আবার ইজিলি ইন্ড করবে। আরও যেগুলো আছে আপনারা নাড়াচাড়া করে দেখবেন। এরপরে আরেকটা আছে হচ্ছে ট্রানজেকশন ডিলে। মনে করেন আমি দিলাম 0.2 সেকেন্ড, অর্থাৎ এখন যদি আমি হভার করি আবার হভার আউট করি তাহলে ও 0.2 সেকেন্ড পরে এক্সিকিউট হবে। যেমন এখন যদি আমি দিই তাহলে দেখেন, ওই দেখেন এখন এটা আপনাদেরকে আরও বোঝানোর জন্য আমি 1 সেকেন্ড করি, তাইলে আরও ভালো করে বোঝানো যাবে। এই দেখেন 1 সেকেন্ড পরে স্টার্ট হলো, 1 সেকেন্ড পরে এন্ড হলো। তো স্যার বসে স্যার সরাই দিচ্ছি স্যার আমি। জি জি, যে জায়গাতে আরেকটা গাড়ি ছিল তো স্যার। আচ্ছা, তো এই জিনিসটাকেই আমরা হচ্ছে ডিলেটা খুব কম প্রয়োজন পড়ে আমাদের ইন্টারঅ্যাক্টিভ যখন আমরা আর কি অ্যানিমেশন করাই তখন ওইটা প্রয়োজন পড়ে। আর বাদ বাকিটা আমরা এক কথাই লিখি জাস্ট এইভাবে, ট্রানজেকশন 0.25 সেকেন্ড অল ইজি ইন আউট। আর একটা জিনিস দেখাইতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ট্রানজেকশন প্রপার্টি। ট্রানজেকশন প্রপার্টি বলতে এখন CSS এর কোন প্রপার্টিটার উপরে এই ট্রানজেকশনটা ইফেক্ট করবে। যেমন মনে করেন ওয়াইড, হাইট, বক্স শ্যাডো, কালার, ব্যাকগ্রাউন্ড, অপাসিটি, ভিজিবিলিটি, হ্যাঁ, এই জাতীয় কোন প্রপার্টির উপরে ইফেক্ট করবে। তো এই জায়গাতে সাধারণত ব্যবহার করা হয় অল। যদি কোনো অ্যানিমেট করানোর বিষয় না থাকে তাহলে অল ব্যবহার করা হয়, তার মানে যত প্রকারের CSS প্রপার্টি আছে প্রত্যেকটার উপরেই কাজ করবে। এই জন্য আর কি অলটা ব্যবহার করা হয়, যেটাকে আমরা এক লাইনে লিখি কিভাবে, ট্রানজেকশন প্রথমে টাইম, তারপরে প্রপার্টি, তারপরে টাইম ফাংশন। তো এই জিনিসটাকে আমরা এখন জাস্ট এই কপি করলাম আর এখানে গেলাম, গিয়ে এই যে আমার যে মূল প্যারেন্ট ছিল প্যারেন্টে বসাইছি, হবারে না, কিন্তু হবারে যদি বসাই, আচ্ছা হবারে বসালাম না কেন সেটা আমরা একটু দেখি। দেখেন আমি প্রথমে একে হবারে বসাই, হবারে বসাইলে দেখেন কি প্রবলেমটা হয় আমাদের। এটাকে আমি জাস্ট নিয়ে আসি, দেখেন
এখন হবার করছে যে ইজিলি আসতেছে, যেই সরাচ্ছি দুম করে সরে যাচ্ছে, ইজিলি আসতেছে দুম করে সরে যাচ্ছে। এর পক্ষান্তরে যদি আমরা কাজ করি, এখন এটা হবারে না